তো হ্যালো স্পোর্টস বাংলা চ্যানেলের বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আপনাদের জন্য কিছু খবরাখবর নিয়ে। আজকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করব, সেটা হচ্ছে বাংলাদেশ কেন বিশ্বকাপ খেলেনি তাই নিয়ে এবার তদন্ত হতে যাচ্ছে। তবে তার আগে আরও বেশ কয়েকটা খবর দিয়ে দেবো। তবে শুরুতে বলে রাখি, যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো করে নেবেন পেজটাকে। চলে আসি কি খবর। প্রথমেই যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবল এবছরেই 2026-এই রয়েছে এবং একেবারে পুরো ম্যাচ দেখাবে জিও হটস্টার, এরকমটাই খবর। কিন্তু ইউটিউবেও এবার কিন্তু এই বিশ্বকাপ ফুটবল দেখানোর আয়োজন করেছে ফিফা। তবে খারাপ খবর, পুরো ম্যাচ দেখানো হবে না। ইউটিউবের সঙ্গে যা চুক্তি তাতে ওই 10 মিনিটের ক্লিপ দেখানো হবে এবং তারপরে হাইলাইটও দেখানো হবে। আর 10 মিনিট দেখার পর আপনাদের যেতে হবে ওই তথ্য সম্প্রচারকারী যেই চ্যানেল সেখানে, এবং সেখানে গিয়ে পুরো ম্যাচটা দেখতে হবে। তো এই বিষয়টা ছিল আপনাদেরকে জানানোর, সেটা জানালাম। এবার আসি রোহিত শর্মাকে নিয়ে একটা খবর বেরিয়েছে। রোহিত শর্মা তো গত বছর মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ইম্প্যাক্ট প্লেয়ার ছিলেন, এবারও কি তিনি ইম্প্যাক্ট প্লেয়ার থাকবেন? জানা গিয়েছে যে না, গতবারে ইম্প্যাক্ট প্লেয়ার থাকার অনেকগুলো কারণ ছিল। এক তো সেই সময়ে রোহিত শর্মাকে মনে করা হয়েছিল যে একটু আনফিট লাগছিল এবং বেশ কিছু ছোট ছোট চোট আঘাত ছিল, তার জন্যই তাকে অ্যাজ এ ব্যাটার ব্যবহার করা হয়েছে। তবে এবার সে তার কিন্তু ওজন অনেক কমিয়েছে, রানও পেয়েছে ওয়ানডেতে, তার জন্য এবার আর ইম্প্যাক্ট প্লেয়ার নয়, একেবারে পুরো রূপেই আমরা কিন্তু রোহিত শর্মাকে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে দেখতে চলেছি, এরকমটাই খবর এসছে। তৃতীয় যে বিষয়টা নিয়ে আলোচনা করব, কে এল রাহুল গত মরশুমে প্রথমে 11টা ম্যাচ খেলেছিল 4 নম্বরে নেমে, খুব একটা বেটার কিছু করতে পারেনি। তারপরে তাকে ওপেনার হিসাবে নামানো হয়েছিল এবং নেমেই সে কিন্তু কামাল দেখিয়েছিল। আপনাদের জানিয়ে রাখি, 65 বলে 112 রান করেছিল অ্যাজ এ ওপেনার, এবং অ্যাজ এ ওপেনার গত মরশুমে 13টা ম্যাচে 539 রান করেছিল। ফলে দিল্লি এবছর সিদ্ধান্ত নিয়েছে যে কে এল রাহুলই হবে তাদের ওপেনার। তার মানে দিল্লির হয়ে আমরা দেখতে চলেছি কে এল রাহুলকে ওপেনার হিসাবে। পরবর্তী চতুর্থ আলোচনা বুমরাকে নিয়ে। বুমরা 2 কোটি টাকা কম পাচ্ছে পুরস্কার, বা তার যা স্যালারি হয় বাৎসরিক সেখান থেকে। তাই বুমরার জন্য এবার আলাদা প্ল্যান করতে চলেছে বিসিসিআই, যাতে তার এই লসটা না হয়। আসলে বুমরার এই লসটা হলো কেন? এর আগে A+ ক্যাটাগরি ছিল ক্রিকেটারদের। A+-এর পর ছিল এ, তারপরে বি এবং সি। যথাক্রমে A+ ক্যাটাগরির যারা প্লেয়ার ছিল তারা 7 কোটি টাকা 7 crore বাৎসরিক মাইনে পেত। এগুলো কিন্তু ম্যাচ ফি না, ম্যাচ ফি আলাদা। এই বাৎসরিক যে তাদের মাইনে সেটা ছিল 7 কোটি A+দের জন্য। এ যারা ক্যাটাগরির তারা পেত 5 কোটি টাকা, বি যারা তারা পেত 3 কোটি টাকা, এবং যারা সি ক্যাটাগরি তারা পেত 1 কোটি টাকা। এবার সমস্যাটা হয়েছে, A+ ক্যাটাগরিটা বিসিসিআই তুলে দিয়েছে। কেন? ওই ক্যাটাগরিতে ছিল 4 জন প্লেয়ার, রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা আর জসপ্রীত বুমরা। এবার এ ক্যাটাগরি বা A+ ক্যাটাগরিতে যারা ছিল তারা 3টে ফরম্যাটেই খেলবে এবং সুপার প্লেয়ার তাদেরকে রাখা হয়েছিল। দেখা যাচ্ছে রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুটো যে ফরম্যাট তার থেকে তারা অবসর নিয়েছে, মাত্র একটাই ফরম্যাট খেলে ওয়ানডে, তাই তাদের অবনমন হয়েছে। রবীন্দ্র জাদেজাও একটা ফরম্যাট খেলে না, তাই অবনমন হয়েছে। আর একা A+-এ বুমরা থাকবে, তাই A+ ক্যাটাগরিটাই তুলে দেওয়া হয়েছে এবং এদেরকে সবাইকে এ ক্যাটাগরিতে নিয়ে আসা হয়েছে। সেখানে রোহিত শর্মা বিরাট কোহলির ক্ষেত্রে বোর্ড মনে করছে ঠিকই আছে, কারণ তারা তো দুটো ফরম্যাট খেলেই না, মাত্র একটা ফরম্যাটের জন্য বাৎসরিক 5 কোটি টাকা ঠিক পাচ্ছে। রবীন্দ্র জাদেজাও তাই। কিন্তু সমস্যা হয়েছে যে জসপ্রীত বুমরা তো 3টে ফরম্যাটেই খেলে, টেস্টও খেলছে, টি20ও খেলছে, ওয়ানডেও খেলছে, তাহলে সে কেন অন্যদের জন্য 2 কোটি টাকা সাফার করবে? ওর পাওয়া উচিত। তাই বিসিসিআই এখন চিন্তা করছে
অন্যরকম কিছু একটা ক্যাটাগরি করে সেখানে বুমরাকে প্রমোশন দিয়ে তার যাতে ওই বাৎসরিক স্যালারিটা 7 কোটি টাকা হয় সেটার ব্যবস্থা করতে। এবং শুধু জসপ্রীত বুমরা নয়, যেরকম অক্ষর প্যাটেলের ক্ষেত্রেও বিসিসিআই মনে করছে যে অক্ষর প্যাটেল খুব কম পরিমাণ টাকা পাচ্ছে, তাকেও আপগ্রেড করার ব্যাপারে চিন্তাভাবনা চলছে শুভমান গিলকে নিয়েও আলোচনা। তো এই খবরটা ছিল আপনাদের জন্য, ইন্টারেস্টিং লাগলো আশা করি। এবার আসি যেটা হচ্ছে আজকের আরও একটি বড় আলোচনা, সেটা বাংলাদেশ তো এবছর খেলেনি বিশ্বকাপ। এবং আপনাদের মনে আছে গতকালকেই আমি একটি ভিডিও বানিয়েছিলাম এই চ্যানেলে, সেখানে বলেছিলাম বাংলাদেশের এই যে বোর্ড, ক্রিকেট বোর্ড, যার নেতা বা চেয়ারম্যান হচ্ছেন গিয়ে আমিনুল ইসলাম বুলবুল, একজন প্রাক্তন খেলোয়াড় এবং টেস্টের প্রথম বাংলাদেশের হয়ে 100 রান করা ব্যাটার, উনি বোর্ড প্রেসিডেন্ট। অক্টোবরে ওনাদের যখন নির্বাচন হয়েছিল এই বাংলাদেশ বোর্ডের, সেই সময় ছিল গিয়ে মোহাম্মদ ইউনুসের গভর্নমেন্ট, যেটা জিতে আসা কোনো সরকার নয় কোনো সাধারণ মানুষের ভোটে। এবং শোনা যাচ্ছে যে তাদের যে বোর্ড গঠন হয়েছিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে, সেখানে তৎকালীন সরকার প্রচণ্ডভাবে নাক গলিয়েছে, যেটা আইসিসি কখনোই পছন্দ করে না। কোনো দেশের রাজনৈতিক কোনো যে দল আছে বা সরকার আছে, তারা কোনো রকম এই যে যেই দেশের ক্রিকেট বোর্ড, সেই বোর্ডে অঙ্গুলি হেলন, নাক গলানো, এগুলোকে কখনো পছন্দ করে না। কিন্তু তাদের কাছে খবর আছে যে সরকার তাদের মনের মতো ভাবে এই বোর্ডটা তৈরি করেছে, ফলে তাই নিয়ে তো একটা তদন্ত গতকালকেই বলেছিলাম। আর এবার তদন্ত হতে চলেছে বিশ্বকাপে বাংলাদেশ খেলেনি কেন। এখানে আবার আইসিসি কিছু বলছে না আপাতত। এখানে যে মেন ব্যাপারটা সেটা এই যে 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে জিতে এলো, এখন তারেক রহমান হচ্ছেন প্রধানমন্ত্রী, ওনার যে ক্রীড়া দপ্তর আছে, এই ক্রীড়া দপ্তরে তো নতুন এখন সমস্ত মন্ত্রীরা বিএনপির, তো সেই ক্রীড়া দপ্তর এবার কিন্তু তদন্ত করবে বাংলাদেশ কেন খেলেনি এই বিশ্বকাপ। এবং তারা আইসিসির সঙ্গে কথা বলবে এবং তাদের দেশের এই বোর্ডের সঙ্গে কথা বলবে। আর বোর্ড তো বলেই দেবে আমাদের উপরে নির্দেশ ছিল, কে দিয়েছিল? আসিফ নজরুল। আসিফ নজরুল কে ছিল? সেই সময়কার ক্রীড়া উপদেষ্টা এই মোহাম্মদ ইউনুসের আমলের। ফলে আমাদেরকে খেলতে পাঠানো হয়নি। আর আমাদের ক্রিকেটারদের ছাড়পত্র তো গভর্নমেন্টই দেবে, তারা যদি না দেয় আমাদের ক্রিকেটাররা যাবে কি করে? আমাদের ইচ্ছা ছিল খেলার, ক্রিকেটারদের ইচ্ছা ছিল খেলার, কিন্তু আমাদেরকে খেলতে দেয়নি সরকার। এবার এই যে গভর্নমেন্ট এই মুহূর্তে মানুষের ভোটে জিতে আসা নির্বাচিত সরকার, দেখুন কিছু ব্যাপার আছে। এখন এই চ্যানেলটা কখনোই রাজনৈতিক চ্যানেল নয়, আপনারা বুঝতে পারছেন যে সব দল বা ইনক্লুসিভ নির্বাচন হয়নি, কিন্তু জিতে আসা সরকার এই মুহূর্তে সাংবিধানিক গভর্নমেন্ট তারা চালাচ্ছে। ফলে এই তদন্ত থেকে যদি উঠে আসে যে আসিফ নজরুলের জন্য এবং মোহাম্মদ ইউনুসের জন্য বাংলাদেশ ক্রিকেট খেলতে পারিনি এবছরের বিশ্বকাপে, তাহলে কিন্তু এই আসিফ নজরুল এবং মোহাম্মদ ইউনুসের কপালে দুঃখ আছে। এখন মোহাম্মদ ইউনুসের কপালে কতটা দুঃখ আছে সেটা নিয়ে বলা মুশকিল। কেন? তার কারণ কোনো জায়গায় ওপেনলি মোহাম্মদ ইউনুস এই বিষয়ে কোনো কথা বলেনি, কোনো রেকর্ডেড ভার্সন নেই, কোনো রেকর্ডেড কোনো ভার্সন নেই। হ্যাঁ, হয়তো আসিফ নজরুলকে বলেই ছিল বা নির্দেশ দিয়েছিল মোহাম্মদ ইউনুস, কিন্তু সেটা কোথাও রেকর্ডেড নয়। হয়তো ফোনে বলেছে বা সামনে ডেকে বলেছে যে তুমি ক্রীড়া দপ্তরের উপদেষ্টা, তুমি গিয়ে বলবে বাংলাদেশ যেন খেলতে না যায় ভারতে, তাতে বাংলাদেশ খেলবে না খেলবে। ফলে ক্যামেরায় রেকর্ডিং সহ প্রত্যেকটা জায়গায় ইনি এসে বলেছেন আসিফ নজরুল যে আমাদের গভর্নমেন্ট চায় না যে ভারতে গিয়ে আমাদের প্লেয়াররা খেলুক, সমস্ত জায়গায় রেকর্ডিং আছে। এবং সেই তদন্ত থেকে যদি উঠে আসে যে এনাদের একটা বিষাক্ত মতবাদের জন্য বাংলাদেশের প্লেয়াররা সাফার করেছে, বাংলাদেশের মানুষরা সাফার করেছে, এত ভালো একটা বিশ্বকাপ থেকে নিজেদেরকে সরিয়ে নিতে হয়েছে তাদেরকে, তাহলে আসিফ নজরুলের কপালে দুঃখ আছে। আর আমিনুল ইসলাম বুলবুলও কিন্তু ফাঁসতে পারে, এই ক্রিকেট বোর্ডটাই সম্ভবত কয়েকদিনের মধ্যে ভেঙে যেতে পারে। তো
তো দেখা যাক কী হয়। এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা কেমন লাগলো জানাতে ভুলবেন না। বন্ধুরা সঙ্গে থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।